আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খবর বা এখনকার জন্য ব্রেকিং নিউজ হচ্ছে যে আ শিল্পী মমতাজ গ্রেপ্তার হয়েছেন। তিনি আজ রাত 12:15 টার দিকে আ গ্রেপ্তার করেছে তাকে ঢাকা মহানগরী ডিবি পুলিশ। তো এখানে বলা হয়েছে যে সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সোমবার 12 মে রাত 12:15 টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাভারের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাগো নিউজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে। আগামী মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন। তুমুল জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে তিনি লড়েছিলেন। আওয়ামী লীগের হয়ে নৌকার প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন। তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদে আর তার শেষ হাসিটি হাসতে পারেননি, কারণ তিনি সেই দ্বাদশ জাতীয় সংসদে তিনি পরাজিত হয়েছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশের জাতীয় আওয়ামী লীগ সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম। আর ২০২৪ সালে মানিকগঞ্জ ২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মমতাজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি জাতীয় সংসদে গান গেয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলেন। তো সম্মানিত দর্শক, এটা তো হওয়ার কথাই, যেহেতু তিনি আওয়ামী লীগের একজন পদ প্রার্থী ছিলেন এবং এমপি ছিলেন। সো যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সেহেতু তো এখন আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, যে যাই যেখানে আছে সবাইকে তো গ্রেপ্তার করা হবে, স্বাভাবিক এটা। তো যেহেতু এখন তাদের গ্রেপ্তার করার একটা পরোয়ানা চলছে বা সরকার থেকে একটা চাপ দেওয়া হয়েছে, সো তাদেরকে গ্রেপ্তার করাই হবে এবং করা লাগবেই, সেটা স্বাভাবিক। তো তাকে একটু ভালো মতো মানে লুকিয়ে থাকা উচিত ছিল, তাহলে হয়তো তিনি বাঁচতে পারতেন। তো যাই হোক, আসলেও আমি মনে করি যে যারা আমাদের শিল্পী, ক্রিকেটার বা যারা মানে সাংস্কৃতিক অঙ্গনে যারা থাকে, তাদেরকে রাজনীতিতে না আসাটাই বেটার। কারণ হচ্ছে যে তারা তো শুধু একটা আওয়ামী লীগ কিংবা বিএনপি, এই ২টা দলের সম্পদ না। তাদেরকে শুধু যে আওয়ামী লীগের মানুষ পছন্দ করে কিংবা তাদেরকে বিএনপির মানুষ পছন্দ করে, বিষয়টা কিন্তু এরকম না। তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, হ্যাঁ, তো যারা দেখা যাচ্ছে যে যারা একদম ধার্মিক ব্যক্তি আছে, তারা হয়তোবা তাদের পছন্দ করে না বা তাদের অ্যাক্টিভিটিগুলো তারা দেখে না। তাদের অ্যাক্টিং, তাদের গান এগুলো শোনে না। কিন্তু আমাদের মতো যারা সাধারণ লোক আছে, তারা কিন্তু সবাই এই মমতাজ বলেন বা অন্য যারা অভিনেত্রী বলেন বা ক্রিকেটার বলেন, তাদেরকে কিন্তু পছন্দ করে। কাজেই তারা যখন একটা রাজনৈতিক দলের সম্পদ হয়ে যান, তখন কিন্তু তারা আরও যে কয়েকটা দল আছে তাদের চোখের কাঁটা হয়ে যান, অথবা তাদের একটা কি বলে যে শত্রু ভাব হয়ে যান। কাজে যারা শিল্পী আছেন, যারা ক্রিকেটার আছেন, যারা সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন, তাদেরকে আমি বলব যে আপনারা রাজনীতিতে মানে যতদিন পর্যন্ত আপনারা এই পেশাতে আছেন, আপনারা রাজনীতিতে না আসাই বেটার। আপনাদের সম্মান মানুষের কাছে অনেক বেশি, যদিও এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে ধার্মিকভাবে বা ধর্ম নিয়ে অনেকটা দেখা অনেকে হয়তোবা ওনাদের পছন্দ করে, অনেকে করে না। তারপরেও বাংলাদেশের আমি বলব যে ৯০ থেকে ৮০ থেকে ৯০% মানুষ ওনাদেরকে পছন্দ করে। আর ২০% মানুষের কথা বাদ দেন, তারা হয়তোবা এই অ্যাক্টিভিটিগুলো পছন্দ করে না বা এই অ্যাক্টিভিটিগুলোর সাথে তারা জড়িত না। তো কাজেই তিনি যখন আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তখন তিনি শুধু আওয়ামী লীগের সম্পদ হয়ে গেছে। বিএনপি তো তখন তাকে সেই হিসাবে দেখতো না, একজন শিল্পী হিসেবে তাকে প্রতিপক্ষ হিসেবে দেখতো। সেমভাবে আওয়ামী লীগ ছাড়া যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, যারা আওয়ামী লীগের বিরোধী ছিল বা এই ১৫ বছর যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছিল, মাঠে ছিল, আওয়ামী লীগের দমন নিপীড়নের যারা শিকার হয়েছিলেন, তারাও কিন্তু সেমভাবে এই আওয়ামী লীগের যত রকম নেতাকর্মী ছিল, তাদের কিন্তু তারা কিন্তু পছন্দ করতেন না। তো কাজেই
যখনই এই যে আমাদের ধরেন মাশরাফি, আমাদের সাকিব আল হাসান, তাদের কিন্তু একসময় সবাই পছন্দ করত। কিন্তু দেখেন তারা যখনই আওয়ামী লীগে যোগ দিল, অনেকে কিন্তু তাদের পছন্দ করত না। আমি নিজেও পছন্দ করতাম না। কারণ রাজনীতিটা আমার ততটা পছন্দ না। আমি মনে করি যখন একজন পেশাদার কোনো ব্যক্তি, ক্রিকেটার কিংবা অভিনেত্রী তারা যখন রাজনীতিতে ঢুকে যান, তখন আমি মনে করি যে তারা জনগণের সম্পদ আর এখন নাই। তারা এখন হয়ে গেছেন একটা দলের সম্পদ। ঠিক আছে? কারণ তারা এখন ওই দল যেই পথে চলবে তাদেরও সেই পথে চলতে হবে, বাধ্য হবে চলতে। ঠিক আছে? তো কাজেই আ এটা আসলেও খুবই দুঃখজনক এবং এটা আমি মনে করি একেবারেই যারা আ অভিনয় করে কিংবা যারা ক্রিকেটার কিংবা যারা আ অন্য কোনো সাংস্কৃতিক অঙ্গনে বা অভিনেত্রী এরকম যারা আছে তাদেরকে রাজনীতিতে না আসাটাই বেটার। কারণ এই যে তাদের যে সম্মানটা ক্ষুণ্ণ হলো, এই সম্মানটা কি আর ফিরে পাবে তারা? তো একইভাবে এখন আমাদের তামিম ইকবাল ভাইকে নিয়ে অনেকটা আলোচনা বা সরগরম শোনা যাচ্ছে। তিনিও সেদিন দেখলাম যে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন। সো কাজেই এটা আসলে আমাদের কাম্য না। তারা রাজনীতির ভিতরে যতদিন খেলাধুলায় আছে তারা না জড়াক, এটাই বেটার। কারণ তাদের সম্মান নিয়ে পরে টানাটানি হয়ে যায়। যাদেরকে সাকিব আল হাসান, তামিম ইকবাল এদেরকে আমরা মাথায় তুলে রাখতাম। কিন্তু আজকে দেখেন তারা দেশেই নাই। তারা এমন একটা পরিস্থিতিতে পড়ছে, তারা যদি দেশে আসে তাহলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে। তাদেরকে আপনার বিভিন্নভাবে হেনস্থ করা হবে, হ্যাঁ? অপমান করা হবে, অপদস্থ করা হবে। এখন আমি তো মাশরাফি, শাকিব খান দোনোজনকেই, সাকিব আল হাসান দোনোজনকেই পছন্দ করি। কিন্তু তারপরও তারা যখন এই আমরা যারা জুলাই আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলাম বা যারা মাঠে না থেকেও যারা ঘরে থেকে যারা সমর্থন করছি বা সাপোর্ট করছি, তারা কিন্তু কখনোই মাশরাফি, সাকিব আল হাসান এদেরকে আমরা পছন্দ করব না, এটি স্বাভাবিক। তো যাই হোক, মমতাজ বেগমের পরবর্তীতে কী হয় না হয় সেটা তার আদালতই ফেসলা করবে। তো এখনকার জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।